যখন ওই সকল জায়গায় ইনফ্লামেশন বা কোনো প্রদাহ হয় তখন আমরা সেটাকে আর্থ্রাইটিস বলে থাকি। তবে সেটা অবশ্যই কোনো মানে এক প্রকার রোগ থেকে হয়ে থাকে। এখন সাজেস কেউ যদি ব্যথা পেয়ে জোড়ায় ব্যথা হয় সেটা কিন্তু আর্থ্রাইটিসের ভিতরে পড়বে না। আর্থ্রাইটিসটা বেসিক্যালি আপনার কিছু হচ্ছে আপনার মানে এইজিং প্রসেস বা আমরা যেটা বলি বয়সজনিত, যেটা অস্টিওআর্থ্রাইটিস, আর বাকি কিছু আর্থ্রাইটিস হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর এখানে দায়ী। যেমন জিনগত বা বংশগত, পূর্বপুরুষ থেকে হয়তো 2 পুরুষ আগে ছিল, আরও আগে ছিল, তারপরে রোগীর ভিতরে এটা চলে আসছে। সেক্ষেত্রে প্রতিটা জোড়ায় ব্যথা হতে পারে, ব্যথার সাথে রোগীর স্পেসিফিক জোড়াও ব্যথা হতে পারে। এখানে আমরা আর্থ্রাইটিস যদি টাইপস দেখি 100 টাইপসের উপরে আছে। তার ভিতরে সবচেয়ে কমন যেটা আমরা বারবার বলে আসছি অস্টিওআর্থ্রাইটিস। আপনি জানেন এই অস্টিওআর্থ্রাইটিসটা এমন একটা ডিজিজ যে সারা বিশ্বে মানুষের কিন্তু গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের দেশেও মানুষ কিন্তু আগে 40-50 বছর পর্যন্ত বেঁচে থাকতো, তারপরে মারা যেত। কিন্তু এখন দেখা যায় গড় আয়ু 65-র মতো চলে গিয়েছে, যে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। তো দীর্ঘদিন বেঁচে থাকার কারণে এই যে এইজিং একটা ব্যাপার চলে আসছে, এই ক্ষেত্রে শরীরের অন্যান্য অংশ যেমন হার্ট, লিভার, কিডনি এগুলার উপরে যেভাবে প্রভাব পড়ে, তদ্রূপ প্রতিটা জোড়া, মাংসপেশি এগুলার শক্তিও আস্তে আস্তে কমে আসে, এবং জয়েন্টের ভিতরে এক প্রকার ইনফ্লামেশন হতে হতে এজিং প্রসেসের কারণে সেকেন্ডারি যেটা কার্টিলেজগুলো ক্ষয় হয়ে এখানে আবার বৃদ্ধি হয়, ক্ষয় হয়, একটা মেকানিজম হতে হতে আস্তে আস্তে জোড়াগুলোর উপরে বড় আকারে যে সমস্যা তৈরি হতে পারে, তখন ব্যথা বেদনা হবে। আমরা এটাকে বলি অস্টিওআর্থ্রাইটিস। এটা এইজিং, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আর অ্যানাদার কিছু আছে, যেমন যদি কোনো আঘাত পেয়ে থাকে 10-15 বছর আগে, অথবা পড়ে গিয়ে থাকে, অথবা অন্য কোনো আর্থ্রাইটিস যেটা জেনেটিক্যালি চলে আসছে, সে সকল আর্থ্রাইটিসের রোগীরও এক প্রকার অস্টিওআর্থ্রাইটিসে ভুগতে পারে। তাহলে দেখা যায় আর্থ্রাইটিসের সবচেয়ে কমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এটা যদি হাঁটুতে হয় আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস নি, শোল্ডার হলে সেটা আমরা টার্ম চেঞ্জ হয়ে যায়, যেমন ফ্রোজেন শোল্ডার, অথবা আপনার স্পাইনে যদি হয় বা মেরুদণ্ডে যদি হয় আমরা বলি স্পন্ডাইলোসিস। বাট অল আর অস্টিওআর্থ্রাইটিস। আর অন্যান্য আর্থ্রাইটিস যেমন আপনার বাচ্চাদের হতে পারে জুভেনাইল আর্থ্রাইটিস, তারপরে ইয়াং এজে যেটা হয় মধ্য বয়সে স্পেশালি মহিলাদের সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, পুরুষরা সাফার করে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। অনেক সময় আপনার ইনফেকশন জনিত হতে পারে, কেউ যদি হাঁটুতে আঘাত পেলো বা অ্যাঙ্কেলে আঘাত পেলো, ওখানে ছিলে মানে কোনো কারণে আপনার ব্লিডিং হয়েছিল অথবা ইনফেকশন হয়ে গেল, তখন ওখানে একটা জোড়া যদি হয়, যেমন সেটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো একটা জোড়া ইনফেকশনের কারণে সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে ভিতরে পুঁজ হয়ে যেতে পারে। সেটা আমরা আসলে আর্থ্রাইটিসটা তো সহজে বোঝা যায় না, তো এর লক্ষণসমূহ কি হতে পারে, মানে মানুষ কিভাবে বুঝতে পারবে যে সে আর্থ্রাইটিসের পেশেন্ট? আসলে হ্যাঁ, আসলে আর্থ্রাইটিস হলে ব্যথা হবে, এটা সবচেয়ে কমন ইয়া, যে জোড়ায় জোড়ায় ব্যথা হবে, অথবা যে কোনো এক জোড়া ব্যথা হতে পারে, 2-3 জোড়া ব্যথা হতে পারে। আমরা স্পেসিফিক যখন ডায়াগনোসিস করি রুগী দেখি যে এটা কি আর্থ্রাইটিস আমরা বলে দিতে পারি। যেমন যদি শোল্ডারে হয় আমরা হয়তো বলি মানে পেরিক্যাপসুলাইটিস বা শোল্ডারে পেরিআর্থ্রাইটিস, এই জাতীয় আমরা টার্ম বলি। হাঁটুতে হলে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস এভাবে বলে থাকি। বাট এক্ষেত্রে সবার আগে যে জোড়াটা আক্রান্ত হবে সেই জোড়াটা ব্যথা হবে, এবং অনেক সময় অ্যাকিউট স্টেজে ব্যথা হয়ে ফুলে যেতে পারে, জোড়ার ফাংশন নষ্ট হয়ে যাবে। এখন যদি হাতের আঙ্গুলে হয় তাহলে হাত দিয়ে আমরা কি করি, কাজ করি, লেখালেখি করি, এবং হাতের এই সকল ফাংশন আমরা করতে পারবো না। রুগী দেখা যায় তার লেখালেখি করতে কষ্ট হয়, তার ডেইলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে জামা গায়ে দিতে হাতে সমস্যা হয়, অথবা খাবার খেতে সমস্যা হয়, এই জাতীয় মানে যেটা ফাংশনাল প্রবলেম হবে, এবং পাশাপাশি জ্বর আসতে পারে। এই জাতীয় মানে এক এক রোগীর ক্ষেত্রে স্টেজ অনুযায়ী আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা হতে পারে। আচ্ছা, তো সাধারণত কোন বয়সে আর্থ্রাইটিসের এই সমস্যাগুলো দেখা দেয় সেই সম্পর্কে জানবো। আসলে ওভারঅল যদি আমরা চিন্তা করি বিভিন্ন এজে আর্থ্রাইটিস হতে পারে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে, মধ্যবয়সে হতে পারে। বাট বেশিরভাগ রোগী যেটা হচ্ছে এইজিং এবং বয়সজনিত, সেটা 40-এর পরে বেশিরভাগ রোগী কিন্তু আর্থ্রাইটিসের সমস্যা ভুগে থাকে। আর একটা স্টাডিতে দেখা গেছে যে যাদের বয়স 50 ঊর্ধ্ব প্রত্যেকটা নরনারী কোনো না কোনো সময়ে অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগে থাকবে। এটা একেবারে মানে প্রায় এখন আমাদের প্র্যাকটিসও দেখা যাচ্ছে যে 40-50 ঊর্ধ্ব নরনারী এই জাতীয় সমস্যা। সাধারণত দেখা যায় যে যারা মানে যখন অ্যাডাল্ট এজে চলে যাচ্ছে তখন এই আর্থ্রাইটিসটা বেশি দেখা দেয়। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। জি, আমার গত 2 দিন যাবত পিঠের মেরুদণ্ডের হাড়টা ব্যথা করে, বিশেষ করে নামাজে যখন রুকুতে যায় তখন ব্যথাটা বেশি হয়, অথবা এরকম শোয়ার সময় একটু বাঁকাতে শুলে ব্যথাটা হয়। আপনার বয়স কত হবে? আমার বয়স 36। আচ্ছা জি, ধন্যবাদ। দর্শক, আপনাকে ধন্যবাদ। দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট।
হ্যাঁ, আসলে মেরুদণ্ডে যদি কোথাও ব্যথা হয় এটা যে আর্থ্রাইটিস হবে এমন কোনো কথা না। আসলে ব্যথা হওয়ার স্পাইনে অনেকগুলা কজ আছে। ওনার যে এইজ এবং ওনার যে সিমটম, যে যদি সামনে ফরওয়ার্ড ফ্লেকশন হয় বা সামনে রুকুতে যায় নামাজে, তখন মেরুদণ্ড স্পাইনটা কিন্তু ফ্লেকশন, আমরা যেটা বলি ডাক্তারি যে ফ্লেকশন আর হচ্ছে এক্সটেনশন, ব্যাকওয়ার্ড বেন্ডিং, ফরওয়ার্ড ব্লেন্ডিং হচ্ছে ফ্লেকশন। তো এই ক্ষেত্রে পেইন হতে পারে। এখানে ইন্টারনাল যে স্ট্রাকচার আছে, যে স্পাইনে বা ভার্টেব্রাতে প্রবলেম থাকতে পারে, অথবা ওনার মাসেল ব্যাক যে আপনার মানে ইরেক্টর যে মানে লম্বা যে মাসেলগুলো আছে স্পাইনের পিছনে, বড় বড় মাসেলগুলোতে সমস্যা থাকতে পারে, অনেক কারণ হতে পারে। তো দর্শক, যেটা বোঝা যাচ্ছে আপনার এটাতে মনে হচ্ছে আপনার মেরুদণ্ডের যে মাসেল যেগুলো আছে, মাসেলে কোথাও কোনো স্পাজম বা স্পেস্টিসিটি এই টাইপের প্রবলেম হতে পারে। প্রতিটা মাংস, মেরুদণ্ডের পিছনে বিশাল বিশাল বড় বড় মাংস আছে এবং মাসেলগুলা একটা ফাইবারও যদি কোনো কারণে স্পাজম হয়ে বসে তাও ব্যাক পেইন হতে পারে। তাছাড়া স্ট্রাকচারাল প্রবলেম থেকে হতে পারে। তবে এটা আমরা যদি আপনাকে ক্লিনিক্যালি অ্যাসেস করি বোঝা যাবে। তারপরও আপনি আপাতত ওই জায়গায় কুসুম গরম শেক রেগুলার 2 বেলা 10 মিনিট করে দিয়ে দেখতে পারেন। না হলে আপনাকে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে দেখতে হবে। প্রয়োজনে এমআরআই এই জাতীয় কোনো ইনভেস্টিগেশনে যেতে হবে। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, আমার নাম সাগর, আমি ঢাকা থেকে বলছি। আমার মানে বাম পায়ে আমি ভালোভাবে বসতে পারিনি। এখানে প্রায় আজকে 8-9 মাস হয়ে গেছে। 4বার পানি ফেলেছি। তো আমার ডাক্তার সাহেব বলছে যে এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। জি। তো আমি ওষুধ তো খাচ্ছি, কিন্তু আবার মনে হচ্ছে যে পায়ে পানি চলে আসতেছে আর কি। এটার জন্য স্যার আমার কি? আচ্ছা জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। খুবই স্পেসিফিক প্রশ্ন এবং ডায়াগনোসিস করে হয়েছে। যে আর্থ্রাইটিস বলেছিলাম ইতিপূর্বে যে মোর দেন 100 টাইপস, তার ভিতরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এটা একটা আর্থ্রাইটিস। এটা আসলে সাধারণত কিছু এক্সপোজারে হয়, মানে এটা তার বিশেষ কোনো কারণে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। অনেকগুলা কারণ, আমি কারণে গেলাম না। কারণ এই ক্ষেত্রে কি করতে হবে যে ওনার বারবার পানি আসতেছে, ওখান থেকে অনেক সময় পানি ড্র করে ফেলে দিতে হয়, কারণ ভিতরে যদি জমে যায় সেক্ষেত্রে রোগী চলাফেরা করতে পারে না। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে যে ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে অবশ্যই ওষুধগুলো নিয়মিত খেয়ে যেতে হবে। পাশাপাশি আপনাকে পুনর্বাসন চিকিৎসা যেতে হবে। সেক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে আমরা যদি লেটেস্ট যে ট্যাপিং মেথড যদি অ্যাপ্লাই করতে পারি, আশা করি কয়েকবার ট্যাপিং করলে এই পানিটা চলে যাবে। কিন্তু পাশাপাশি আপনাকে ওষুধগুলো খেয়ে যেতে হবে এবং ফিজিওথেরাপি প্রপার ওয়ে দিলে আশা করি আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। মোহাম্মদ আবু তাহের, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো অনেকদিন ধরে আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছেন। তো আপনার প্রধান যে লক্ষণগুলো ছিল, আপনি যে লক্ষণগুলো ফিল করলেন সেগুলো কি ছিল, সে সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। প্রথমত আমার হাতে সমস্যা, হাত উঠাতে পারতাম না, এখান থেকে এই পর্যন্ত আচ্ছা, বেশ ব্যথা অনুভব করতাম। অনেক দিন ধরে আমি ভুগতেছিলাম। 2-1 ডাক্তারের কাছেও গেছি, থেরাপি দেখাইছি, কিন্তু কোনো উপকার পাইনি। তো আপনার এই ব্যথা ছাড়া আনুষঙ্গিক কি কোনো সমস্যা ছিল? জ্বর অথবা অনেক দিন ধরে বা কয়দিন ধরে আপনি এই ধরনের ব্যথায় অনুধাবন করছিলেন? জ্বর ছিল না, কিন্তু অনেক দিন ধরে আমি ব্যথা অনুভব করতেছিলাম এবং মাসখানেক ধরে খুব বেশি চরম ব্যথা শুরু হয়েছিল। আচ্ছা, তো উপায়ান্তর না দেখা আমি। তো আপনি কি প্রাথমিকভাবে কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছিলেন? অনেকেই আছে যে প্রাথমিকভাবে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন যে তাৎক্ষণিকভাবে ব্যথাটা রিলিফ হওয়ার জন্য। তো সেই ধরনের কি আপনি কোনো প্রকার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছিলেন? না, ওই ধরনের করি নাই। হয়তো ট্যাবলেট খাইছি, কিছু সেক টেক দিয়েছি নিজেরা ঘরে। আচ্ছা, আরও এক ডাক্তারের কাছে গেছিলাম, কিছু ফিজিওথেরাপি করছিলাম, সেটা উপকার পাই নাই আমি তেমন। আচ্ছা স্যার, আপনিও তো তাকে ইনভেস্টিগেট করেছিলেন। আপনি যখন ক্লিনিক্যালি তাকে দেখলেন, তো আপনি তার মধ্যে কি ধরনের লক্ষণ দেখলেন? আসলে উনি একজন বেসিক্যালি ব্যাংকার, যেটা আমি ইতিপূর্বে কয়েকটা প্রোগ্রামই বলছি, যারা ডেস্ক জব করে বা ব্যাংকে জব করে অথবা যারা কাজ করে, বসে বসে কাজ করে, কম্পিউটিং করে, তো ওনাদের যেটা সবচেয়ে কমন ঘাড়ে প্রবলেম হয়, যেটা ঘাড়ে ডিস্ক প্রলাপস, পাশাপাশি 2 শোল্ডার ফ্রোজেন হয়ে যেতে পারে, যেটা আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি, বা দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস। তো ওনার ঘাড়ের প্রবলেমের কারণেই আসলে ডিস্কের প্রবলেম ছিল এবং 2টা
শোল্ডারে ওনার ফ্রোজেন হয়ে গিয়েছিল, উনি হাত উঠাইতে পারতো না, এক প্রকারের প্যারালাইসিস বা পঙ্গুত্ব এই টাইপের। উনি আমার কাছে যখন আসে তখন আমি ডায়াগনোসিস করে দেখলাম যে ওনার ঘাড়ে ডিস্কে প্রলাপস আছে, সার্ভাইকাল স্পন্ডালোসিস আছে এবং এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। তো এই রোগী অলরেডি কিন্তু উনি ফিজিওথেরাপি নিয়েছিল, হয়তো প্রপারভাবে হয়নি, তারপরে আমরা ট্রিটমেন্ট দেওয়াতে এখন মোটামুটি সে ইমপ্রুভ হয়ে গিয়েছে। আচ্ছা স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, আমি জাহিদুর রহমান খান, টাঙ্গাইল থেকে বলছি। আচ্ছা দর্শক, আপনার সমস্যাটি আমাদেরকে সংক্ষেপে বলুন। হ্যালো। হচ্ছে ওই মাজায় ব্যথা পাওয়া যায়, কিন্তু উঠলে পারা বসতে পারে না, বসলে পারা উঠতে পারে না, বাট কিন্তু এমনি উঠাই দিলে হাঁটতে পারে। বয়স কত? হাঁটতে সমস্যা হয় না। বয়সটা 78। সরি, বয়সটা 78, 78। আচ্ছা, রোগী কি হয় আপনার? রুগী আমার বাবা। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন কলের জন্য, আমাদের সঙ্গেই থাকুন। যে ওনার বাবার যেটা সমস্যা, এটা এজিং একটা ব্যাপার, যে 78 বছর বয়সে যদি উঠিয়ে দেওয়া যায় তারপরে সে হয়তো চলতে পারে। এখানে দেখেন এই রুগীগুলা, যে আমরা যে আর্থ্রাইটিস নিয়ে বারবার বলি যে পুনর্বাসন, এখানে খুবই ইম্পর্টেন্ট। যে ব্যথার রুগীগুলা দেখা যায় যে ব্যথার ওষুধ খেয়ে অথবা বিভিন্ন ওষুধ আছে মার্কেটে, ওষুধ খেয়ে তারা চেষ্টা করে ব্যথা নিবারণ করার জন্য, কিন্তু এই যে দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যা এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি, চলাফেরা, উঠা বসা, এবং আমরা অনেক ক্ষেত্রে রুগীদেরকে কিছু রেস্ট্রিকশন করে দিই, এই সকল কারণে দেখা যায় যে রুগী এক পর্যায়ে এই যে ধরে উঠাইতে আর উঠতে পারে না। বিকজ দীর্ঘদিন যদি কোনো শরীরের অংশ অকেজো অবস্থায় থাকে বা মুভমেন্ট না থাকে, তাহলে ওই অংশের মাসেলগুলো দুর্বল হয়ে যায়। এই রুগীদেরকে যেটা করতে হবে, প্রপারে হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হবে, ব্যাক মাসেলকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে, ওখানে প্রয়োজনে আমরা বলি ফেসিলিটেশন এক্সারসাইজ বা ফেসিলিটেশন, যেখানে আমরা ড্রাই নিডলিং করে থাকি, করলে মাসেলগুলো স্টিমুলেট হয়, অথবা প্রয়োজনে আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করতে হতে পারে। পাশাপাশি এক্সারসাইজ যদি করে তখন দেখা যায় রুগী স্বাভাবিক নিজের উপরে সে ডিপেন্ডেন্স হয়ে যাবে। তো দর্শক, আপনাকে একজন স্পেশালিস্ট বা রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে যদি আপনার রুগীকে আপনি ফিজিওথেরাপি দেন এবং পুনর্বাসন ট্রিটমেন্ট দেন, আশা করি এই সমস্যাটা চলে যাবে। আসলে যত বয়স বেশি বাড়বে এই সমস্যা আরও বাড়বে। আজকে যে অবস্থা আছে, যদি ট্রিটমেন্ট না হয় দেখা যায় 6 মাস পরে রুগী আরও বিছানায় পড়ে যাবে। তো আপনাকে এখনই রুগীকে পুনর্বাসন ট্রিটমেন্টে যদি আপনি শরণাপন্ন হতে পারেন, আশা করি উনি নিজের উপরে চলাফেরা করে বাকিটা জীবন চলতে পারবে। আচ্ছা স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। হ্যালো। যে আমার সমস্যা হলো, আমার প্রায় সময় একটা প্রবলেম হয় কি, আমার ডান হাতে কনুইতে খুব ব্যথা হয়, এক ধরনের অনেকটা চিনচিনা টাইপের ব্যথা, কনুই থেকে শুরু করে একদম হাতের গোড়ালি পর্যন্ত। এই ব্যথাটা প্রায় সময় হয়, অনেক সময় রাতে ঘুমোতে গেলে খুব বেশি হয়। আচ্ছা, আপনি কি কোনো কেটে গেছে? জি বলুন। আপনি কি কোনো জগ বা কোনো বালতি কিছু ধরলে আপনার কষ্ট হয় হাতে? না না, ওরকম কোনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে হঠাৎ করে লিখতে গেলে বা কোনো কাজ করতে গেলে হঠাৎ করে হয়, কাজ করা ছাড়াও এমনিতে হয় প্রায় সময় এই ব্যথাটা। হাতের কোণের থেকে শুরু হয় ব্যথাটা একদম। আচ্ছা, কোণ থেকে হাতের আঙ্গুলের দিকে যায় না কোণ থেকে শোল্ডারের দিকে যায়? আঙ্গুলের দিকেও যায়, অনেক সময় উপরের দিকে একদম হাতের গোড়ালি আর হাতের কোণ, এই দুটাই ব্যথা করে। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। স্যার, এই সম্পর্কে জানবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে আসি। আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার, আমার ছুটির দরখাস্তটা গেট লস্ট ম্যান। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট।
বেশি মজা আরো বেশি মজা 2-in-1 এক্লেয়ার। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি যখনই খাবে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাবে। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি শেয়ার না করে খেলে খবর আছে। হাই, হ্যাপি বার্থডে। Hey babes, সবচেয়ে দামি পাখিরা তোমার জন্য এনেছি। I'm sure you would love it. তুমি আমার জন্য খাঁচায় বন্দি পাখি নিয়ে আসছো? Watch me. Hi Tony. Nice bird. How much? 3,000 man. Oh. Keep the change, huh? পাখির জায়গা তো মুক্ত আকাশে, খাঁচায় না। ফিজিক্স ডিপার্টমেন্ট, রাইট? Yes. বাইট দেবে আর আরামসে ফিট হয়ে যাবে। সো থিন, সো ক্রিস্পি, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন। ফিট ক্র্যাকার্স। আজ বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার, আমার ছুটির দরখাস্তটা Are you nuts? Get lost, man. টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি-20 যুগ। অলিম্পিক টি-20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি-20 বিস্কিট। সূর্য ডোবার আগে মডেল আর লোকেশনের ছবি আমার চাই, ওকে? জি ভাই। ভাই, সাইজ দেখছেন? পাঠাবো কি করে? জুম আলট্রা আছে না, ফাইল সাইজ কোনো ব্যাপারই না। নতুন বছরের পথ চলা শুরু হোক জুম আলট্রার সাথে, দ্বিগুণ স্পিডে। জুম আলট্রা। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস জনিত সমস্যা, চিকিৎসা ও তার পুনর্বাসন। এ বিষয়ে কথা বলছেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। এছাড়া অতিথি হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আবু তাহের তোপাদার, ব্যাংকার, বাংলাদেশ ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের আজকের আর্থ্রাইটিস জনিত সমস্যা, চিকিৎসা ও পুনর্বাসন, আমাদের আজকের বিষয়ের প্রাসঙ্গিক সমস্যাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন ফোন কলের মাধ্যমে, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে, এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনারা তুলে ধরতে পারেন আপনাদের সমস্যাগুলো। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্যার, বিরতির আগে আমাদের একটা প্রশ্ন ছিল, আমাদের একজন দর্শকের একটা কমপ্লেইন ছিল যে তার হাতের কোণই থেকে ব্যথাটা শিফট করে আঙ্গুল পর্যন্ত যায়। স্যার, এই পেশেন্টের জন্য আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিবেন? এটা আসলে একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে ওনার যে প্রবলেমটা, এটা হচ্ছে টেনিস এলবো। আচ্ছা, আসলে টেনিস এলবো এমন একটা রোগ যেটা টেনিস প্লেয়ারদের হয়েছিল ফার্স্ট, বা তাদের থেকে এটা তাদের বেশি হয়, যারা টেনিস খেলে, র্যাকেট খেলে, এই জাতীয়, মানে যারা হাতের অ্যাক্টিভিটি বেশি করতে হয়। আর এই পেশাজীবী কারা? যারা হাউসওয়াইফ অথবা মহিলারা, অথবা যারা ব্যাংকে কাজ করে বা কম্পিউটিং করে সারাক্ষণ, এই জাতীয় যারা পেশাজীবী, তাদের কি এই হাতের সমস্যা বেশি ভুগতে হয় কনুইতে, যেটা আমরা টেনিস এলবো বলে থাকি।
তো ওনারও দর্শক আপনাকেও এই জাতীয় সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে। এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপি দিলেই হবে না, মানে কোনো হিট দিলে এটা হবে না। এখানে হচ্ছে যেটা আমরা করতে হবে, আপনাকে ট্যাপিং এবং ড্রাই নিডলিং এই জাতীয় ফিজিওথেরাপি নিতে হবে। আর যদি এতে না সারে তাহলে লেটেস্ট যে ফিজিওথেরাপি আমরা লেজার থেরাপি অ্যাপ্লাই করতে পারি, এতে এটা চলে যাবে। এবং আপনি এখন যেটা করতে পারেন, আপনার হাতটাকে একটু রেস্ট দিতে পারেন, একটু কুসুম গরম পানিতে ওই জায়গায় আপনি লাগিয়ে দেখতে পারেন, অথবা কোনো ব্যথানাশক জেল লাগিয়ে দেখতে পারেন। না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, আশা করি সেরে যাবে। আচ্ছা মোহাম্মদ আবু তাহের, আপনার কাছে এবার জানবো যে আপনি যখন আর্থ্রাইটিস জনিত সমস্যা, বিভিন্ন ধরনের ব্যথা অনুধাবন করলেন, পরবর্তীতে আপনি চিকিৎসা পদ্ধতি নিলেন, চিকিৎসা গ্রহণ করলেন, তো আপনার এই চিকিৎসা পদ্ধতিটা যদি সংক্ষেপে একটু আমাদের বলেন। আমি মেইনলি কয়েকজন ডাক্তার দেখাইছে অর্থোপেডিক। আচ্ছা, তো ওনারা আমাকে কিছু ব্যায়াম করতে বলছিল, কিছু এক্সারসাইজ দিয়েছিল, এবং কয়দিন ধরে আপনাকে এক্সারসাইজ করতে হতো এবং কয়বার করে দিনে? দিনে 2 বার করে করতে বলছিল। কয়দিন ধরে আপনাকে এটা কন্টিনিউ করতে হয়েছিল? আমি অনেক দিন ধরেই করতেছিলাম, আবার কিছু ফিজিওথেরাপিও করতে বলছিল। আচ্ছা, তো সেটাও করছি, কিন্তু তেমন মানে সাময়িক আপনি তেমন মানে ফলপ্রসূ হয়নি দেখা যায়। তেমন ফলপ্রসূ হয়নি আর কি। আচ্ছা, পরবর্তীতে আপনি ডিপিআরসি শরণাপন্ন হলেন। আমি অনেক দিন এটা ভোগার পরে আর বুঝতে পারতেছি না যে কি সমস্যা আসলে। আপনার খুব বেশি চরম সমস্যা দেখা দিল, হাত তুলতে পারতাম না, এই ঘুমাইতে পারতাম না, এই কাইতে ওই কাইতে হতে পারতাম না। তখন আমি ডিপিআরসির স্যারের কাছে শরণাপন্ন হলাম। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে এবার জানবো যে এই ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসে, তখন আপনারা শুরুতেই কি ধরনের ইনভেস্টিগেশনগুলো করেন সে সম্পর্কে জানবো। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, আমি বিপ্লব, খুলনা থেকে। জি দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এবার এসএসসি পরীক্ষার্থী, তো সেই ক্ষেত্রে আমার অনেকক্ষণ বসে থাকা পড়ে, ঠিক আছে, যার কারণে আমার প্রচন্ড মাথায় ব্যথা হয়। এই ক্ষেত্রে কি কোনো সলিউশন দেওয়া যায় আমাকে? হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ বিপ্লব, তোমার যেই এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি না যে কোনো এই জাতীয় যারা পরীক্ষার্থী অথবা যারা স্টুডেন্ট বসে থাকতে হয় তাদেরকে সবাইকেই বলবো, আমি প্রায়ই এই জাতীয় ইয়াং বাচ্চা পেয়ে থাকি, ইয়াং রুগী পেয়ে থাকি, এটা একেবারে সবাইকে তোমার মাধ্যমে বলে দিচ্ছি, তোমরা বসার সময় অবশ্যই স্ট্রেট হয়ে বসবে বা মেরুদণ্ডটা সোজা করে বসবে, চেয়ারে পিঠটা হেলান দিয়ে বা ঠেকিয়ে যতটুক সম্ভব চেয়ারটা ক্লোজ নিয়ে আসতে হবে টেবিলের কাছে, স্ট্রেট হয়ে বসবে। যদি সামনে ঝুঁকে কুজো হয়ে বসো তাহলে ব্যাক পেইন হবে এবং এক পর্যায়ে ডিস্ক প্রলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইয়াং বাচ্চাদের আমরা ডিস্ক প্রলাপস পাচ্ছি, কারণ হচ্ছে ওই যে ঘন্টার পর ঘন্টা সামনে কুজো হয়ে বসে থাকা বা ফ্লেকশন হয়ে সামনে ঝুঁকে কাজ করা, এ থেকে হতে পারে। তো তুমি এটা করতে হবে। আর এখন কুসুম গরম শেক দিয়ে দেখো, এবং মাঝে মাঝে মানে 1 ঘন্টা পর তুমি একটু চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করো, আবার বসো। মানে একঘেয়েমি এক নাগারে চেয়ারে বসে পড়ালেখা করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি তারপরেও বেশি সমস্যা হয়, কোনো স্পেশালিস্টের শরণাপন্ন হয়, কিছু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি নাও, আশা করি ভালো থাকবে। স্যার, আমরা বলছিলাম যে যখন এই ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসে শুরুতেই, তো আপনারা কি ধরনের তাদের রোগ নির্ণয়ের জন্য ইনভেস্টিগেশনগুলো পদ্ধতিগুলো কি হতে পারে স্যার, এগুলো আলোচনা আরো শুনবো। আমাদের সঙ্গে আরেকজন দর্শক অপেক্ষা করছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আমাদের সঙ্গে কে আছেন? হ্যালো। হ্যালো, জি, আমি রংপুর থেকে জাহিদ বলছিলাম। আমার মার বয়স 45, তো সে দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিসে ভুগতেছে, হাঁটু সমস্যায়। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। জি, তো আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছিল। তো এখন আমার প্রশ্ন ছিল যে আমাদের বাসায় একটি ইনফ্রারেড ব্লাড সার্কুলেশন মেসেঞ্জার আছে, তো সে কি এটা ইউজ করতে পারবে? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি দর্শক, আপনার মার প্রথমত যেটা বলছেন যে আর্থ্রাইটিস সমস্যা ভুগছে, এটা বোঝা যাচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হাঁটুতে হয়েছে। তো এখানে কি হয়, ভিতরে ইনফ্লামেশন হয়, কার্টিলেজ ইরোশন হয়ে ওখানে ক্ষয় হয়, আমরা যেটা বাংলা ভাষা বুঝিয়ে থাকি, এবং ওখানে অস্টিওফাইট ডেভেলপ করতে পারে বা হাড় বেড়ে যেতে পারে। তো এই রুগীদের ক্ষেত্রে আপনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, যদি কোনো ডাক্তার সাহেব কোনো ওষুধপত্র দিয়ে থাকে, সেটা কার্টিলেজ প্রোটেক্টিং ডাক দিতে পারে অথবা ভিটামিন ডি, ক্যালসিয়ামে জাতীয় ওষুধ দিতে পারে। পাশাপাশি আপনাকে প্রপার ওয়াই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে। এখানে আপনি যে ইকুইপমেন্টের কথা বলছিলেন, এখানে একদিকে বলছিলেন ইনফ্রারেড রেডিয়েশন, আরেক দিক দিয়ে মেসেঞ্জার, এই দুইটা আসলে
ফিজিওথেরাপির কোনো একটা ইকুইপমেন্ট, বাট দিস ইজ ফিজিওথেরাপি না, বা এটা কোনো ফিজিওথেরাপির চিকিৎসা না, এটা একটা ইকুইপমেন্ট মাত্র। আমরা যদি দরকার অনেক সময় ইউজ করি এই দুইটা মেশিন। এক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি দিস ইজ এ সিস্টেম অফ মেডিসিন। এখানে ফিজিওথেরাপি চিকিৎসক ডিসিশন নিবে আপনার রোগীর ক্ষেত্রে, আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি চিকিৎসা দিবে। আর আপনি যেটা বলছেন এটা আপনি যদি ইউজ করে উনি ব্যথা কিছুটা কমে ভালো লাগে ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটাতে আপনার রোগী কখনো ভালো হবে না। আর এই ক্ষেত্রে আপনারা এই যেহেতু ইকুইপমেন্ট ইউজ না করে বেটার চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি নেন তাহলে ভালো হবে। না হলে ভবিষ্যতে দেখা যাবে হাঁটু রিপ্লেস করতে হবে বা অপারেশন করে এক পর্যায়ে আপনাকে যেটা আমরা বলি নি রিপ্লেসমেন্ট বা নিউ আর্থোপ্লাস্টি করতে হতে পারে। তো আগের থেকেই সাবধান হওয়াটাই আমি মনে করি শ্রেয়। সেক্ষেত্রে সার্জারিতে না গিয়ে প্রাথমিকভাবে যদি উনি সচেতন হন সেক্ষেত্রে দেখা যায় যে দ্রুত তার রোগটা নির্ণয় হবে এবং দেখা যায় যে খুব দ্রুত কমপ্লিকেশন থেকেও বাঁচবে এবং চিকিৎসা পদ্ধতিটাও সঠিক হবে। স্যার আমরা শুনছিলাম যে রোগ নির্ণয়ের পদ্ধতির জন্য আপনারা ইনভেস্টিগেশনগুলো কি করে থাকেন সেই সম্পর্কে। অবশ্যই আসলে যেমন তপাদার সাহেবের যে সমস্যাটা ছিল যে ঘাড় ব্যথা, হাত উঠাইতে পারতো না, এটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করেই বুঝতে পারি। তারপর আমরা অনেক সময় দেখি যে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে আমরা কিছু সেরোলজিক্যাল টেস্ট করি, ব্লাডের টেস্ট করি অথবা কোনো আমরা একটা স্লাইড শো যদি দেখে আসি সেই সম্পর্কে আমার মনে হয় আমাদের দর্শকরা একটু ভালো মতো আরো ভালো হবে। এটা যেটা হচ্ছে এটা একটা আসলে এক্সরে ছবি, এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হাতের যে ছবি। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় কিন্তু সারা শরীরই হবে, প্রতিটা জোড়ায় জোড়ায় সে পলি আর্থ্রাইটিস বলে থাকি হবে, এবং এক পর্যায়ে এটা কিন্তু আসলে এত ডিফর্ম বা এত আমরা এক প্রকার পঙ্গুত্ব হয়ে গিয়েছে হাতটা একেবারেই। এটা যদি আপনি বাস্তব ছবি, এটা একটা এক্সরে ছবি, যদি বাস্তব ছবি দেখা যাবে যে হাতগুলো আঙ্গুল বেঁকে গিয়েছে, হাতের কোনো ফাংশন নাই এবং এঁকে বেঁকে চলে গিয়েছে। তো এইখানে দেখেন প্রতিটা জোড়া ডেস্ট্রয় হয়ে গেছে, বা জোড়ার ভিতরে যে কার্টিলেজ আছে কার্টিলেজগুলো ইরোশন হয়ে এবং জয়েন্টগুলো প্রায় ভেঙে যায় এরকম অবস্থা তৈরি হয়েছে। এটা একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ছবি। তো আমরা এই যেটা ইনভেস্টিগেশন বলতেছিলাম, এক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু এমআরআই বা এই যেহেতু ইনভেস্টিগেশনে যেতে হবে, এটা হচ্ছে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, ব্লাডের আলাদা ইনভেস্টিগেশন আছে, প্রস্রাবের ইনভেস্টিগেশন করতে হতে পারে। এটা যদি দরকার হয় এটা চিকিৎসক নির্ভর করে যে সে তার কনফার্মের জন্য এটা দেখতে হবে। অথবা যেমন ওনার যে ফ্রোজেন শোল্ডারটা কেন হলো, এটা ফ্রোজেন শোল্ডার বেসিক্যালি আপনার এটা সেকেন্ডারি প্রবলেম থেকে হয়, মানে কারো যদি ঘাড়ে সমস্যা থাকে, কেউ যদি আঘাত পেয়ে থাকে অতীতে, এই জাতীয় সমস্যা, এবং ডায়াবেটিস ইনডিউসড ফ্রোজেন শোল্ডার মানে আরেকটা রোগ থেকে এই ফ্রোজেনটা হয়। তো ওনার ক্ষেত্রে দেখা যায় ওনার ডিস্কে বা ঘাড়ে আপনার প্রলাপস ছিল, যার কারণে আমাদেরকে হয়তো এমআরআই করতে হয়েছিল, যেটার পরিপ্রেক্ষিতে আমরা ইজিতেই বুঝতে পারি যে কোন লেভেলে তার সমস্যাটা। তখন আমরা প্রয়োজনে ঘাড়েও কিন্তু থেরাপি দিতে হতে পারে, কারণ ঘাড়ে যদি আমরা না দিই ভবিষ্যতে আবার দেখা দিবে, এবং তাকে আমরা এই রোগীগুলোকে কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু দীর্ঘমেয়াদী আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই, এবং লাইফ লিডিং করবে কিভাবে, কি কি এক্সারসাইজ করবে, একেবারে ইজি। বাসায় কিছু পুলি এক্সারসাইজ আছে, এগুলো শিখিয়ে দেই। শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ, লেখার ক্ষেত্রে উনি সামনে ঝুঁকে লিখবেন না, এগুলো আমরা পরবর্তীতে শিখিয়ে দিই। তো স্যার আপনি বলছিলেন যে ডায়াবেটিস জনিত পেশেন্টেরও দেখা যায় যে ফ্রোজেন শোল্ডারটা হতে পারে। এছাড়া যারা দেখা যায় যে গর্ভকালীন অবস্থায় থাকেন তাদের দেখা যায় যে অনেক দিন ধরে বেড রেস্টে থাকতে হচ্ছে, তো তাদেরও তো দেখা যায় যে কোমরে একটা প্রবলেম থাকতে পারে। এছাড়া আর্থ্রাইটিস জনিত পেশেন্ট যদি তারা হয়ে থাকেন তাহলে তো সমস্যা হতেই পারে। তো এই ধরনের পেশেন্টের জন্য আপনারা কি ধরনের সাজেশন দিয়ে থাকেন জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। বলছি, আমার আম্মার বয়স 50 বছর ওভার। তো আমার আম্মার হচ্ছে ঘাড়ের সমস্যা, ডাক্তারে বলছে যে ওনার ঘাড়ের রগ শুকায় গেছে, তো ওখানে অপারেশন করা বলছে। এমআইএ করাইছে ঢাকা গ্রিন রোড হসপিটাল থেকে। এখন অপারেশন করার কথা বললে পরে তারপর আরেক ডাক্তার বিশেষজ্ঞ বলতেছে অপারেশন করাইলে সে নাকি অসুস্থই থাকবে, কখনোই সুস্থ হবে না, আর ধীরে ধীরে উনি আস্তে আস্তে প্যারালাইসিসের অবস্থায় চলে যাবে। এখন তার পায়ের ব্যথা, এক পা একদম ঠান্ডা হয়ে যায়, বা পা জয়েন্টের থেকে এরকম সমস্যা, হঠাৎ ঘাড় ব্যথা, মাথা ব্যথা, মানে এই সমস্যাই আছে। এখন ডাক্তার বলতেছে 4টা ওষুধ দিচ্ছে, আপনি এইটাই খাবেন, আর কোনো কিছু নাই, আপনার অপারেশন হবে না। আমি এখন জানতে চাচ্ছিলাম যে কি করা যাবে ওনাকে। ওই যে আবার হচ্ছে থেরাপিও দেওয়া হয়, প্রতি 1 মাস পর থেরাপি দেয়, আবার 1 মাস অফ রাখে, থেরাপি দেয়। আচ্ছা, কি থেরাপি দেয়, মানে কি জাতীয় থেরাপি দেওয়া হয় নাকি? দর্শক আপনার মায়ের যে থেরাপিটা দেওয়া হচ্ছে সেটা কি জাতীয় থেরাপি দেওয়া হয় সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানান।
যে থেরাপিটা হচ্ছে ওনার সমস্ত বডিতে 5টা মেশিন লাগায় থেরাপিটা দেয়, ঘাড়ে, মেরুদণ্ডের ওখানে, পায়ে, এভাবে 5টা মেশিন লাগায় থেরাপি দেয়। ওটা কি জাতীয় থেরাপি সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা কি হসপিটালাইজড হয়ে দেয় না আপনি সেন্টারে রোগী নিয়ে গিয়ে করে নিয়ে আসেন? হসপিটালাইজড ভাবে দিচ্ছে। দর্শক আচ্ছা, আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন স্যার। ওনার মার মানে ক্লিয়ার মেসেজ, ওনার মার ঘাড়ে ডিস্ক প্রলাপস ছিল, যেটা এমআরআই করার পরে ডাক্তার সাহেবরা হয়তো বলেছে শুকিয়ে গেছে। আসলে বোঝানোর জন্য আমরা বাংলা ভাষায় বলে থাকি। রুগীর অনেক সময় আরেক ডাক্তারের কাছে গেলে হয়তো বলবে ডিস্ক প্রলাপস হয়েছে অথবা রগের চাপ আছে, তখন রুগী একটু কনফিউজ হয় যে উনি বলছে শুকিয়ে গেছে, উনি বলে চাপ আছে। আসলে ঠিক হতে পারে অল আর সেম ঘটনা। এখানে বুঝানোর অথবা রুগী বুঝার ক্ষেত্রে একটু 19-20 বুঝতে পারে, কারণ এটা আমরা ডাক্তারি টার্ম, আর সাধারণ মানুষকে বোঝানোর জন্য হয়তো আমাদেরকে এভাবে বুঝাইতে হয়। তো দর্শক, আপনার মার যেটা সমস্যা, এটা ঘাড়ের ডিস্ক প্রলাপস। আসলে ঘাড়ের ডিস্ক প্রলাপস রুগী কিন্তু আপনার মার এই কিছুদিনে হয় নাই। আপনার মা দীর্ঘদিন ঘাড় ব্যথা ভুগছিল এবং এটা মনে হয় কয়েক বছর আগের থেকে হচ্ছিল। তখন আপনারা যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিতেন, প্রয়োজন হসপিটালাইজড হয়ে আজকে এই অবস্থায় আসতো না। তারপরও আমি বলবো আপনার মাকে এটা আসলে দেখতে হবে যে এমআরআইটা কী অবস্থায় আছে এবং ফিজিক্যাল কন্ডিশনগুলো কী অবস্থা আছে। যেহেতু অপারেশন আর করা সম্ভব না, এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রয়োজনে হসপিটালাইজড হয়ে নিলে আশা করি বাকিটা জীবন ভালো থাকতে পারবে। বিকজ এই রোগে কোনো রোগী মারা যায় না, এই রোগে যেটা হয় পঙ্গুত্ব বরণ করতে পারে। তো সেটা যেন না হয়, সেক্ষেত্রে আমরা পুনর্বাসন ট্রিটমেন্ট যদি প্রপার হয়ে নেওয়া যায়, আশা করি উনি সুস্থ থাকে বাকিটা জীবন লিড করতে পারবে। আচ্ছা স্যার, সঠিক সময়ে যদি এই ধরনের পেশেন্টগুলো যদি ট্রিটমেন্ট না নেয়, সেক্ষেত্রে তারা কি ধরনের জটিলতায় যেতে পারে? হ্যাঁ, তার ভিতরে যেমন কমন, যেমন ঘাড় যে ডিস্ক প্রলাপ যদি হয়, যেমন ওই রুগীর ক্ষেত্রে দেখেন এখন পা ঠান্ডা হয়ে আসে বা 4 হাত পা অবশ হয়ে ভাব আসতে পারে, 1 হাত অবশ হয়ে যেতে পারে, এই জাতীয় কমপ্লিকেশন হতে পারে। বা দিস ইজ ওয়ান টাইপ অফ প্যারালাইসিস, যেটা আমরা স্ট্রোক জনিত প্যারালাইসিস আর এই জাতীয় আর্থ্রাইটিস জনিত প্যারালাইসিস একটু ডিফারেন্ট থিংস। এটা আস্তে আস্তে হয়, আর স্ট্রোকের প্যারালাইসিস কিন্তু সাথে সাথে হয়। মনে করেন আজকে রুগী স্ট্রোক করলো, আজকের যখন হলো সাথে সাথে সে এক পাশ প্যারালাইসিস হয়ে গেল অথবা এক পাশ বা পুরো হাত পা হয়ে গেল। তো ওই রুগীগুলা কিন্তু আবার দ্রুত ইমপ্রুভ করে। কিন্তু এই রুগীগুলা যারা আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগেন, ঘাড়ে ডিস্ক প্রলাপস, কোমরে ডিস্ক প্রলাপস বা এই জাতীয় ডিফর্মিটি নিয়ে, এই রুগীগুলো কিন্তু বুঝতে পারে না। সে হয়তো দীর্ঘদিন আস্তে 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 প্যারালাইসিস হয়। কারণ একটা হচ্ছে হুট করে হলে রুগী তখন কনসাস হয় যে হ্যাঁ একটা প্যারালাইসিস হয়ে গেল, সুস্থ মানুষ, তখন চিকিৎসকে শরণাপন্ন হওয়ার চেষ্টা করে। বাট এই জাতীয় রুগীগুলা দেখা যায় যে আস্তে আস্তে প্যারালাইসিসটা হয়, সে বুঝতেও পারে না, অথবা সে চিন্তা করে এটা তো মেজর কোনো সমস্যা দেখা দিচ্ছে না। কিন্তু 10 বছর পরে যখন এই সমস্যা তৈরি হয়, প্রাথমিক অবস্থায় চিকিৎসাটা না নেওয়াতেই দেখা যায় যে তার এই বড় আকারে জটিলতাটা দেখা দেয়। স্যার, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার, আমার ছুটির দরখাস্তটা গেট লস্ট ম্যান। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ। উপটান হলুদ আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরা। হলুদ ত্বককে করে ভেতর থেকে পরিষ্কার এবং দেয় দীপ্তিময় সৌন্দর্য, আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তারুণ্য দীপ্ত ত্বক। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ, সৌন্দর্যের নতুন চমক। হ্যালো বাচ্চারা, জানতে চাই তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তুমি বলো। আমি স্পাইডারম্যান হব। আমি জেরি হব। তুমি বড় হয়ে কি হব আমি কি জানি। এই নাও পাপা কেক খাও আর ভালো মতো ভেবে বলো। আমার কাছে যখন
বড় হয়ে আমি বাবা হব। জানতে চাই শুধু একটি কথা, পাপা খেকে পাপা হবে। এই ছেলে, পাপা কেক নিয়ে যাও। পাপা ঠিক খাও, পাপাকে চিনে নাও। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি যখনই খাবে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাবে। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি শেয়ার না করে খেলে খবর আছে। ফেসবুকে তো আসে না, মেইলটা এক্ষুনি পাঠানো দরকার। লোডিং লোডিং। তোদের তো জটিল সব ডিভাইস, নেটের এই অবস্থা কেন? এই নে জুম আল্ট্রা পকেট রাউটার, ডিভাইসগুলোকে একটু ভালো স্পিড খাওয়া। ব্যাস, এক ডিভাইস দিয়ে সবার প্রবলেম সলভড। থ্যাঙ্কস টু জুম আল্ট্রা। এখন জুম আল্ট্রা পকেট রাউটার পাওয়া যাচ্ছে আরো আকর্ষণীয় মূল্যে। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস জনিত সমস্যা, চিকিৎসা ও তার পুনর্বাসন। এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবু তাহের তোপাদার, ব্যাংকার, বাংলাদেশ ব্যাংক। দর্শক, আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে। এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন আপনার সমস্যাগুলো আমাদের সাথে। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্যার, বিরতির আগে আমাদের একজন দর্শকেরও ফোন ছিল, কিন্তু তার আগেও আমরা একটা বিষয় সম্পর্কে কথা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক দিন ধরে বেড রেস্টে থাকেন। সাধারণত দেখা যায় যারা গর্ভকালীন অবস্থায় বেড রেস্টে থাকেন, তারা যদি আর্থ্রাইটিস পেশেন্ট হয়, তাদের জন্য আপনারা প্রাথমিকভাবে কি ধরনের সাজেশন দেন? হ্যাঁ, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। আসলে প্রেগনেন্ট অবস্থায় যদি কারো মেরুদণ্ডের সমস্যা থাকে এবং ডিস্ক প্রলাপস থাকে অথবা আর্থ্রাইটিস যদি সমস্যা থাকে, যখন প্রেগনেন্ট একটা বেবি ক্যারি করতে হয় তখন কিন্তু ও শরীরের লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে যায় এবং ব্যাক মাসেলের উপরে এবং ডিস্কের উপরে এত প্রেশার পড়ে যে রুগী অনেক সময় বলে যে পা অবশ হয়ে গিয়েছে মনে হয়, বা নাড়াইতেই পারে না, একেবারে চলাফেরা টোটালি বন্ধ হয়ে যায়। তো এই রুগীদের ক্ষেত্রে আমরা শুরুতেই বলবো বিফোর কনসেপ্ট অবশ্যই কোনো স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এই জাতীয় সমস্যার সমাধান করে নেওয়া বা ফিজিওথেরাপি নিয়ে ভালো থাকা। আর যদি কোনো কারণে কনসেপ্ট করিয়ে ফেলে এবং এই রোগও শরীরে থাকে, মেরুদণ্ড সমস্যা বা আর্থ্রাইটিস, এই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা অনেক ফিজিওথেরাপি অ্যাপ্লাই করতে পারি না। ঔষধ তো প্রশ্নই আসে না, কোনো প্রকার ব্যথার ওষুধ প্রেগনেন্ট অবস্থায় খাওয়াও যাবে না এবং দেওয়া যাবে না, এবং কোনো প্রকার মেডিকেশন দেওয়া যাবে না। সেক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কিছু ক্যালসিয়াম, ভিটামিন ডি গাইনি স্পেশালিস্টরা দিয়ে থাকেন, এটা তাদের ব্যাপার। কিন্তু এই রুগীদের ক্ষেত্রে চরম দুর্বিষহ অবস্থা পড়ে। আজকে আমি একটা পেশেন্ট পেয়েছি যে 3 মাস প্রেগনেন্সি, সে কুয়েতে থাকে মহিলা, দেশে আসছে, এখন পা অবশ হয়ে যাচ্ছে, সে এখন কি করবে? ওই রোগীর ক্ষেত্রে আমি যে উত্তর দিচ্ছি এবং সবার ক্ষেত্রে যে এই ক্ষেত্রে মাকে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই। শুয়ে শুয়ে এক্সারসাইজগুলি করা, ব্যাক মাসেলকে স্ট্রেনথেন করা। ব্যাক মাসেলের আমরা উপর করে কোনো ব্যায়াম করতে পারি না, বিকজ অ্যাবডোমেনের উপরে প্রেশার পড়ে। সেক্ষেত্রে শুয়ে থেকে স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ যদি করে আমরা, এবং এই ক্ষেত্রে ট্যাপিং করে দিই যদি, মানে মেরুদণ্ডের ভিতরে আমরা এটা স্পেশালি প্লেয়ারদেরকে ইউজ করে থাকি ক্রিকেটে এবং ফুটবলে, ইনজুরি হলে এবং ব্যথা হলে ট্যাপিং করে, একেবারেই সাইড ইফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ট্যাপিং যদি করে দেয় ব্যাক পেনটা কমে যায়। আর মা কিছু ক্ষেত্রে কুসুম গরম সেক দিতে পারে এই ক্ষেত্রে খুব হালকা করে, অথবা কোনো ব্যথানাশক পেইন কিলার মেসেজ করতে পারে। আপাতত এই প্রেগন্যান্ট অবস্থায় তাকে এইভাবেই চালিয়ে যেতে হবে। আচ্ছা, এটা কি 3টা ট্রাইমেস্টারই তাকে এইভাবেই চলতে হবে? এইভাবেই চালিয়ে যেতে হবে, এবং আমরা পশ্চারাল এডুকেশন শিখিয়ে দিই। যেমন যখন সে উঠবে
কাত হয়ে উঠবে আস্তে আস্তে। তারপরে বসার সময় অবশ্যই কিছুতে সাপোর্ট দিয়ে বসবে, পিছে কোনো বালিশ বা চেয়ারে অথবা সোফায় যেখানে বসবে একটা হেলান দিয়ে তাকে বসতে হবে। শোয়ার সময় আপনার একটা টাইমে যে লাস্ট যখন থাকে মানে 6 মাস পরে কিন্তু সুপাইন লাইং বা সিট হয়ে শোয়া সম্পূর্ণ নিষেধ। সেই ক্ষেত্রে কিন্তু যে ইনফিরিয়র ভেনা ক্যাভাস বা ব্লাড ভেসেলের উপরে প্রেশার পড়তে পারে, পায়ে পানি চলে আসতে পারে। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সাইড লাইংয়ে শুয়ে থাকতে হবে বা যে কোনো এক পাশ বা ও পাশ। এই জাতীয় জিনিসগুলো এটা আসলে এডুকেশনের ব্যাপার তাকে, এবং অ্যাকর্ডিং টু মার অবস্থা অনুযায়ী যে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী আমরা কিছু ফিজিওথেরাপি করে দেই বা শিখিয়ে দেই, এতে সে নিরাপদভাবে ডেলিভারি হওয়া পর্যন্ত সে সুস্থ থাকতে পারে। আফটার ডেলিভারি আমরা ডায়াগনোসিস করে তার ডিস্ক প্রলাপস থাকলে সেটা হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে হবে, অথবা আর্থ্রাইটিস সমস্যা থাকলে তাকে কিছু মেডিকেশন প্লাস রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে, তখন সে ভালো থাকবে। আচ্ছা, সেই সম্পর্কে স্যার আরো জানবো যে জটিলতাগুলোতে কি যেতে পারে, যে যদি সে আসলে প্রথম থেকে সচেতন না হয়। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, অ্যাকচুয়ালি আমি মিরপুর থেকে সাথী বলছি। আমি জানতে চাচ্ছিলাম, আমি গত বছরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পাশে যে বোন ছিল ও খুব আহত হয়েছিল, কিন্তু আমার কিছুই হয়নি। আচ্ছা। তারপর থেকে আমি কোনো ট্রিটমেন্ট করিনি, কিন্তু কিছুদিন পর থেকে কোমরে ব্যথা হয়েছিল। তো আমি সেটা করার পর আমি একটা ভালো ডাক্তারের কাছে দেখিয়েছি, সে আমাকে পেন কিলার দিয়েছিল। তো আমার সেগুলো খাওয়ার পর একটু ভালো ছিলাম, কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে, আর এক্সরে করেছিলাম আমি, এক্সরেতে কিছু ধরা পড়েনি। তো আমার মনে হচ্ছে যে আমি কোনো কাজ করতে গেলে আমার মেরুদণ্ডে খুব ব্যথা হচ্ছে, আর রাত্রে ঘুমানোর সময় একটু কোমরে ব্যথা হয়। এই প্রবলেমটা এখন আমার একটু বেশি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি কি করতে পারি? দর্শক, আপনার বয়স সম্পর্কে আমাদেরকে একটু জানান। আমার বয়স 25 বছর। আচ্ছা জি, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আঘাত পেয়ে, অথবা উনি যখন অ্যাক্সিডেন্ট করে উনি হয়তো আঘাত পায় না, উনি বুঝতে পারে না, কারণ যখন একটা অ্যাক্সিডেন্ট হয় প্রথম অবস্থায় বুঝতে পারে মানুষ কিন্তু বুঝতে পারে না, অথবা কিছুটা ইনজুরি যদিও হয়, হয়তো কিছুদিন রেস্টে ছিল, অথবা কিছু ব্যথার ওষুধ খেয়ে, যেটা বললো যে ডাক্তার দেখিয়ে ব্যথার ওষুধ খেয়ে কমে গিয়েছে। কিন্তু এই রুগীটা যদি আমরা দেখা যায় যে পরবর্তীতে দেখি, তখন দেখা যায় মেকানিক্যাল বিভিন্ন সমস্যা হয়, স্পাইনে ইনজুরি হতে পারে, এবং একটা ইনজুরি যদি থাকে এবং পাশাপাশি উনি কিন্তু চলাফেরা সব কাজ করতেছে, ওনার পারিবারিক কাজ এবং চলাফেরা, ওনার ব্যক্তিগত সব কাজই উনি করছে, এবং আস্তে আস্তে দেখা যায় এই ইনজুরিটা ধীরে ধীরে বেড়ে যায়। এবং সবচেয়ে কমন ইনজুরি ডিস্ক প্রলাপস বা মেরুদণ্ডে যে কশেরুকার মাঝখানে যেটা ডিস্ক থাকে, এটা ফেটে যেতে পারে, সে বুঝতে পারে না, পরবর্তীতে দেখা যায় যে জিনিসটা আরো বেশি আস্তে আস্তে বেড়ে যায়। তো এই রোগীর ক্ষেত্রে আমি বলবো দর্শক, আপনি অবশ্যই এই মুহূর্তে একটা এমআরআই করে ফেলুন, একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে মেরুদণ্ডের, তারপরে এটা ক্লিয়ার বোঝা যাবে যে আপনার মেরুদণ্ডে কোনো সমস্যা আছে কিনা। তারপরে এমআরআই এর পরে আমরা যদি আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রপার ওয়ে দেওয়া যায়, এমন হতে পারে আপনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিলেও আপনি ভালো হয়ে যেতে পারেন। মোহাম্মদ আবু তাহের, আপনার কাছে জানবো যে বর্তমানে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন? আপনি তো আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলেন, তো বর্তমানে আপনার মানসিক এবং শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কুমিল্লা থেকে বলছি। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে এবং আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। জি জি জি, আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ রমজান আলী। যে আমার ব্যথা, গাড়ের ব্যথা, আমি যখন সোজা হয়ে বসি কোথাও, তখন গাড়ের ব্যথাটা আস্তে আস্তে করে মেরুদণ্ডের মাঝখানে চলে আসে। আচ্ছা। তারপর এই ব্যথাটা আপনার দীর্ঘ প্রায় 15 বছরের মতো, এটা আমার বাম হাতের জয়েন্টের মধ্যে ছিল। তারপর এটা কোনো এক পর্যায়ে চলে গেছে ডান হাতের পর্যায়ে। এখন ডান হাতে বাম হাতে কোথাও নাই, এটা মাঝামাঝি গাড়ের মধ্যে চলে আসে। যখন আমি সোজা হয়ে বসি তখন এটা মেরুদণ্ডের মাঝামাঝি চলে আসে। ডাক্তার দেখাইছি, তারা পেন কিলারের জন্য কিছু ক্যাপসুল জাতীয় এগুলা দিছে, কিন্তু এগুলা খাইলে সাময়িকের জন্য ভালো হয়, পার্মানেন্ট কোনো সলিউশন এই পর্যন্ত পেলাম না। জি, আমি জানতে চাচ্ছি আপনার কি সমস্যা, আপনি জানেন যে ডাক্তার দেখানোর পর আপনার ডায়াগনোসিস কি বা রোগ নির্ণয় কি হয়েছে, কি রোগ হয়েছিল আপনার? না, উনি আমাকে বলছে যে এটা জাস্ট বাতের থেকে হয়েছে, আর তেমন কিছু না। কিন্তু আমার মনে হচ্ছে না, এটা যখন আমি গাটা সোজা করে বসি তখন এটা
অটোমেটিকলি মাঝে চলে আসে। আচ্ছা জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন কলের জন্য। ওনার খুব ইজি একটা মানে সমস্যা, যেটা হচ্ছে উনি কিন্তু জানেই না যে কি সমস্যা হয়েছে। বাত বলতে আসলে আমরা ইতিপূর্বে কয়েকটা প্রোগ্রামে বলেছি যে বাত একটা বিশাল সাবজেক্ট। এখানে যে কোনো আর্থ্রাইটিস সমস্যা থাকতে পারে, ইনজুরি সমস্যা থাকতে পারে, এখানে যে ক্যান্সার জনিত ব্যথা থেকে হতে পারে, নিয়ে এই সমস্যাটা দেখা দেয়। তো ওনার ক্ষেত্রে আসলে স্পেসিফিক উনি বলতে পারেন না যে বাতের ব্যথা মানে আমরা বাতের ব্যথা বলে থাকি। ওনার যেমন পেরি আর্থ্রাইটিস হয়েছে ফ্রোজেন শোল্ডার, সেটা এক প্রকারের বাত। তো দর্শক, আমি বলবো প্রত্যেকটা রোগীকে আপনার রোগ নির্ণয় হচ্ছে জরুরি। আপনার মেরুদণ্ডে কি হয়েছে বা একবার এই জোড়ায় ব্যথা আবার ওই জোড়া হচ্ছে, এটা হচ্ছে আমরা কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যদি করি অথবা প্রয়োজনে আমরা এমআরআই বা এই জাতীয় ইনভেস্টিগেশন করি, তাহলে ইজিতেই বোঝা যাবে। তো আপনার সমস্যাটা আসলে ক্লিয়ার না যে কি সমস্যা হয়েছে, বাট যেহেতু ব্যথা হচ্ছে আমি মনে করি আপনার ঘাড়ের যদি একটা এমআরআই করা যায় তাহলে সহজেই বোঝা যাবে। পাশাপাশি কিছু ব্লাড টেস্ট করলেও বোঝা যাবে। আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন আগে রোগ নির্ণয় করুন, তারপরে নিজে থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন, যে বুঝতে পারবেন যে এই রোগের বিরুদ্ধে কি চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন। মোহাম্মদ আবু তাহের, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেকদিন ধরেই ব্যথাজনিত সমস্যায় ছিলেন, আর্থ্রাইটিস জনিত সমস্যায় ছিলেন। স্যার আপনাকে ডায়াগনোসিস করলো এবং আপনি এর পরবর্তীতে ডিপিআরসি শরণাপন্ন হলেন, চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলেন। তো বর্তমানে আপনার কি অবস্থা, শারীরিক এবং মানসিক অবস্থা কেমন? আমি বর্তমানে এখন মানসিকভাবে অনেক ভালো লাগে আমার কাছে। এবং স্যারের এখানে 15 দিনের মতো এই চিকিৎসা নিয়ে ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের ব্যায়াম, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন আমি 90% যখন এই ধরনের ব্যথা দেখা দিল তখন কি মনে হয়েছিল যে হয়তো বা আমি আর কখনোই সুস্থ হব না? এই ধরনের কি কোনো মানসিকতা আপনার মধ্যে এসেছিল? না, এরকম মানসিকতা ছিল না, কিন্তু আমি ভাবতাম যে কি সমস্যা হইলো, কোথা থেকে হইলো, কেন হইতেছে। আবার মনে করতাম যে এই আমার একটু অ্যাজমা জাতীয় সমস্যা আছে, ওই ঠান্ডার জন্য কি এই গলার হাড় ব্যথা করে, না শোল্ডার ব্যথা করে, না হাত উঠাইতে পারি না, এই জাতীয় অনেকটা ভাবতাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ যে আপনি বললেন যে আপনার চিকিৎসা পদ্ধতির পরে এখন আপনি মোটামুটি অনেক সুস্থ, আল্লাহর রহমতে বলতে গেলে প্রায় শতভাগই সুস্থ। আপনার আরও সুস্থতা কামনা করছি। স্যার আপনার কাছে এবার জানবো যে যখন এ ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসেন, ডিপিআরসি শরণাপন্ন হন, তখন হচ্ছে আপনারা তাদেরকে চিকিৎসা পদ্ধতিটা কিভাবে দেন, কিভাবে শুরু করেন এবং কিভাবে শেষ করেন, সংক্ষেপে জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আমার পায়ের পাতার মধ্যে অনেক দিন যাবতই ব্যথা, প্রায় 6-7 বছর যাবত। ওই মাঝে মাঝে হয় আর কি, 2-3 মাস পর পর হয়। আবার আমি রিউমার ক্যাপ নামে একটা ওষুধ খাই, এক ডাক্তার স্যারকে দেখাছিলাম, উনি দিয়েছিল। ও খাওয়ার পরে ওই ব্যথাটা কমে যায়, 2-1 দিনে কমে যায়। তারপর আবার 2-3 মাস পরে আবার হয় কি, যখন ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয়, এমন ব্যথা হয় মানে সহ্য করার মতো না। এটা কি সঠিক মানে একটা পার্মানেন্ট কোনো চিকিৎসা? আপনার বয়স কত হবে? আমার বয়স 38। আপনার কি কোনো ডায়াবেটিস আছে অথবা আপনার কেন ব্যথা হয় এটা কি জানেন? না, এটা আমার ব্যথাটা কেন হয়েছে আমি ঠিক বলতে পারতেছি না। আচ্ছা জি দর্শক, ধন্যবাদ। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন কম্পিউটারে বসে কাজ করি তখন আমার কোমর ব্যথা করে, মানে 10-20 মিনিটের উপরে বসতে পারি না, তখন আমার কোমর ব্যথা করে, বুঝছেন? আচ্ছা, আপনার কি এর ভিতরে কোনো চিকিৎসা নিয়েছেন? একটু জানান, এবং আপনি কি এর মধ্যে কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন? না, দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে নিন। আমি কোনো চিকিৎসা নিই নাই। কোমর ব্যথা দেশে গেছিলাম, ডাক্তার চিকিৎসা করতে বলছিল, কিন্তু আমি করতে পারি নাই, সময় পাই নাই, সেজন্য চলে যাচ্ছি তাড়াতাড়ি। কিন্তু এখন আমার সমস্যা হতে কাজ করতে আমার খুব সমস্যা হচ্ছে। আচ্ছা জি, ধন্যবাদ। কি করলে আমি ভালো হতে পারি এটা? দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমি প্রথম রোগীর প্রশ্নের উত্তর দিয়ে আসছি। প্রথম যেটা হচ্ছে উনি পায়ে ব্যথা হয়, রিউমাক্যাপ দিস ইজ পেইন কিলার। ব্যথার ওষুধ খেলে তো ব্যথা কিছুটা কমবে, কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান হয় না যখন ব্যথা। পায়ের ব্যথার মানে বেশিরভাগ কারণ হচ্ছে আপনার
যদি পায়ে আমাদের যদি যে স্পেশালি যদি কোনো ইনজুরি হয়, যেমন কিভাবে ইনজুরি হতে পারে, যদি শক্ত জুতা পায়ে দেয় কেউ, খুব হার্ড জুতা পায়ে দেয়, অথবা যদি সে খালি পায়ে হাঁটে, এটা একটা কমন প্রবলেম। অ্যাঙ্কেলে কোনো আর্থ্রাইটিস থেকেও পায়ে ব্যথা হতে পারে, প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার থেকে হতে পারে, বা গাউটি আর্থ্রাইটিস থেকেও পায়ে ব্যথা হতে পারে। অনেকগুলা কারণ আছে। পায়ের গঠনগঠিত যদি সমস্যা হয়, যে পেস ক্যাভাস বা পেস প্ল্যানাস, মানে পায়ের অনেকে পায়ের পাতা কিন্তু আপনার ফ্ল্যাট থাকে একেবারে, বা পায়ের পাতার যে কার্ভেচার থাকার কথা সেই কার্ভটা থাকে না, সেক্ষেত্রে পায়ে ব্যথা হতে পারে। অনেকগুলো কারণ থাকে। তো দর্শক, এই ক্ষেত্রে আপনাকে এই রোগ নির্ণয় আপনাকে করতে হবে যে কেন পায়ের ব্যথা হচ্ছে, এবং এই সকল ব্যথা বেদনার মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। এই থেরাপি আপনি যদি এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি নেন, এক্ষেত্রে পেন কিলারের যে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে যাবেন এবং ভালো থাকবেন। আর দ্বিতীয় যে স্কাইপিতে যে রোগী প্রশ্ন করেছে যে কম্পিউটারে কাজ করেন এবং পরবর্তীতে ব্যথা হয়, তো এটা একেবারে কমন। এখন মডার্ন যুগে কম্পিউটারে কোমর ব্যথা বেশিরভাগ রোগী আমরা কিন্তু ডিস্ক প্রলাপসের রোগী পাচ্ছি ডিউ টু কম্পিউটিং। যে কম্পিউটিং যখন করতে হয়, এখান থেকে আমি বারবার বলি এবং অনেকবার বিভিন্ন পেপারও লিখেছি যে কম্পিউটিংয়ের ক্ষেত্রে এই আমাদের পশ্চারাল এডুকেশন খুব এসেনশিয়াল। যে আমরা যখন বসবো, মেরুদণ্ডটাকে সোজা করে বসতে হবে, একটা চেয়ারে বসতে হবে, পিছনের চেয়ারে এক সাপোর্ট নিয়ে বসতে হবে। কম্পিউটারে যে মনিটরটা এবং আইএল লেভেল সমান থাকতে হবে। যারা ল্যাপটপ ইউজ করে সেক্ষেত্রে ল্যাপটপ উঠিয়ে নিয়ে করতে হবে। সেক্ষেত্রে স্যার আমার মনে হয় আপনারা এক ধরনের বেল্টও দিয়ে থাকেন, কোমর ব্যথার অনেক সময় আমরা বেল্ট দিয়ে থাকি, এটা কর্সেট প্রয়োজন হলে আমরা দিয়ে থাকি। তো এই সকল রোগীদেরকে আসলে, এবং এক নাগারে 1 ঘন্টার বেশি বসে না থাকা। তো দর্শক, আপনার যে সমস্যা বুঝেই যাচ্ছে, মেরুদণ্ডের ডিস্কের সমস্যা হচ্ছে। আপনি একটা এমআরআই করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার মেরুদণ্ডে কি হয়েছে। দেন এটা প্রপার ট্রিটমেন্ট, হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিওথেরাপি নিলে এটা সেরে যাবে। আর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে জেনে নেন, অথবা আমরা যে আলোচনা করছি তা থেকেও আপনি বুঝতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। মোহাম্মদ আবু তাহের ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। শেষ করছি আজ এখানেই। আগামী সপ্তাহে নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এসএটিভির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। মঞ্চ হোক, সিনেমা হোক, আমাদের নাটক হোক, যেটাইতেই হোক, লেখালেখিতে হোক, সবখানে কিন্তু আমরা ছোট ছোট ইমেজ তৈরি করছি এবং আমাদের অস্তিত্বের ঘোষণা দিচ্ছি। সবার আগে বলবো স্বপ্ন দেখতে, তারপর ইচ্ছা,
ইন্টারনেট মোবাইলের মধ্যে সব কিছু পেয়ে যাওয়া, এই কারণে হয়তো তাদের মঞ্চের ব্যাপারে আগ্রহ তাদের হয়তো বা কম। কারণ আমি তো বিশ্বাস করি না যে মঞ্চ মায়া টানে না, যাদেরকে টানার ওদেরকে টানে। হাজার হাজার মেয়ে গার্মেন্টসে কাজ করছে, আমার দেশের অর্থনীতি ঘোরাচ্ছে, সে কিন্তু থেমে নাই। একটি জায়গায় ককটেল ফুটবে, প্রশাসনের পূর্বেই গণমাধ্যম গিয়ে উপস্থিত। তারা যদি জিনিসটা না জানতো তাহলে তারা কিভাবে সেখানে উপস্থিত হলো? বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় আলোচ্য বিষয় হচ্ছে গণমাধ্যমের দোষ। চলে জলের তলে কাব্য লিখে, তোমায় খুঁজি কোথায় তুমি সবুজ প্রজাপতি। আলোর রেখায় ফিরে আসো, একটিবার ফিরে আসো। আমি তোমার পথ চেয়ে থাকি, অনিমেষে তাকিয়ে থাকি। কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি? জল ফড়িং, জল ফড়িং, জল ফড়িং। করবে আমাকে? আম্মু চলো। মানে তুমি কি ওর মা? তুমি আমার বাসা ছিলি কি করে? আমি তোমাকে চিনি। শি ইজ মাই এক্স ওয়াইফ। তোমার আগে বিয়ে হয়েছিল? এবং ওর সাথে আমার একটি ছেলেও আছে। ধারাবাহিক নাটক ঘূর্ণিপাক, রচনা ফারিয়া হোসেন, পরিচালনা জিয়া রায়হান। নাবিদ যদি না থাকতো আমি একা একা তন্ময়কে এত বড় করতেই পারতাম। দেখবেন শনি ও রবিবার রাত ৮টায়। তোমার সাথে ইনভলভ মানে? অরিজিনাল থাই রেসিপির মামা ইনস্ট্যান্ট নুডলস এত হট অ্যান্ড স্পাইসি যে এটা শুধু বড়রাই সামলাতে পারে। পাবেন টমিয়াম শ্রিম্প আর চিকেন ফ্লেভারে মামা নুডলস, বড়দের নুডলস। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। অরিজিনাল থাই রেসিপির মামা ইনস্ট্যান্ট নুডলস এত হট অ্যান্ড স্পাইসি যে এটা শুধু বড়রাই সামলাতে পারে। পাবেন টমিয়াম শ্রিম্প আর চিকেন ফ্লেভারে মামা নুডলস, বড়দের নুডলস। আজ বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার, আমার ছুটির দরখাস্তটা গেট লস্ট ম্যান। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট। ইয়েস। অরিজিনাল থাই রেসিপির মামা ইনস্ট্যান্ট নুডলস এত হট অ্যান্ড স্পাইসি যে এটা শুধু বড়রাই সামলাতে পারে। পাবেন টমিয়াম শ্রিম্প আর চিকেন ফ্লেভারে মামা নুডলস, বড়দের নুডলস। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। অরিজিনাল থাই রেসিপির মামা ইনস্ট্যান্ট নুডলস এত হট অ্যান্ড স্পাইসি যে এটা শুধু বড়রাই সামলাতে পারে। পাবেন টমিয়াম শ্রিম্প আর চিকেন ফ্লেভারে মামা নুডলস, বড়দের নুডলস।
শুরু করছি এসএটিভি দেশ সংবাদ, সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। খুলনার ফুলতলা ও যশোরের অভয়নগরে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নেতা নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। প্রধানমন্ত্রী ছেড়ে দেয়া আসন রংপুর ৬ পীরগঞ্জ উপনির্বাচনে ডক্টর শিরিন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। গাইবান্ধার জেগে ওঠা চরাঞ্চলে নেই কর্মসংস্থান, কাজের খোঁজে থাকতে হচ্ছে বিভিন্ন জেলায়, ভরসা চরাঞ্চল বান্ধব কৃষি। কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় দুর্ধর্ষ লুটের মূল হোতা সোহেলকে রাজধানীর শ্যামপুরের বালুর মাঠে এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিকেলে ৫ বস্তা টাকা সহ তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শাখা ব্যবস্থাপক সহ ১৬ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ২ দিন বন্ধ থাকার পর আজ থেকে ব্যাংকের ওই শাখায় লেনদেন শুরু হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের রিপোর্ট, জানাচ্ছেন ইসমাত জাহান। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে ব্যাংক লুটের ঘটনায় কারা জড়িত তা খুঁজে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক শাখা ব্যবস্থাপক সহ ১৬ জনকে। কাজ শুরু করেছে ৩টি তদন্ত কমিটিও, যার নেতৃত্ব দিচ্ছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। মঙ্গলবার সকালে ব্যাংকে পরিদর্শনে যান ঢাকা বিভাগের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক। তবে তিনি সাংবাদিকদের কোনো তথ্য জানাননি। তবে বাড়ির মালিককেও জিজ্ঞাসা